আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশ বাঁচাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সেনাবাহিনী, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা একটু ডিপলি যারা খেয়াল করেন তারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে গত 15 মাসের যে ব্যর্থ বাংলাদেশ, সেই বাংলাদেশ এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নড়াচড়া শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন যে সেনাবাহিনী সিভিল দায়িত্ব পালন করছে গত প্রায় 14 মাস যাবত, কিন্তু এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে সেনাবাহিনী 50% উঠে যাচ্ছে, অলরেডি উঠে গেছে, ব্যারাকে ফিরে গেছে, 50%-এর বেশি গেছে। এটি কি নিশ্চয়ই আপনাদের কাছে একটু পরিবর্তনের আলামত মনে হয়? এবং কোন সময়, যে সময় আওয়ামী লীগ আরো কর্মসূচিতে মাঠে নামছে, ঠিক সেই সময় সেনাবাহিনী উঠে গেছে। আবার এরই মধ্যে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে শীর্ষ জেনারেলদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে খুব গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বা যে নির্বাচনটি আসতে যাচ্ছে, সেই নির্বাচনে শীর্ষ জেনারেলদের মতামত যে সব দলের অংশগ্রহণে যদি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না। এখানে সব দলের অংশগ্রহণ বলতে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে 52টি রাজনৈতিক দল নিবন্ধিত। এই সবাই যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, এই লক্ষ্যে শীর্ষ জেনারেলরা সিদ্ধান্ত নিয়েছেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর আকস্মিক এই দৃঢ় অবস্থান বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা দেবে, নতুন মাত্রা দেবে, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রের বরাত দিয়ে জানা যায় যে আলোচ্য যে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকটির মূল আলোচ্য বিষয় ছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচন। বৈঠক সূত্রে জানা যায় যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান বলেন, একটা পর্যায়ে বৈঠকের একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না। তিনি আরো উল্লেখ করেন, একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এবং দেশের সংকট আরো ঘনীভূত হতে পারে। অর্থাৎ লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই বক্তব্যের সূত্র ধরেই বুঝতেই পারছেন যে সেনাবাহিনীর উপরে ইতিমধ্যেই আন্তর্জাতিক চাপ আছে, আন্তর্জাতিক চাপ আসা শুরু হয়ে গেছে, যার দরুন সেনাবাহিনী চিন্তা করছে যে দেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। এই বৈঠকে সেটি প্রকাশিত হয়েছে এবং বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় যে অপারেশন ক্লিন হার্ট 2, অপারেশন ক্লিন হার্ট এর আগে হয়েছিল, সেই স্টাইলেরই অপারেশন ক্লিন হার্ট বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং একই সাথে এটিও অনুভব করেন জেনারেলরা যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না, কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গত 14 মাস যাবৎ মাঠে আছে। কিন্তু কাজের কাজ কি হয়েছে? এই যে আত্ম উপলব্ধি, এটি কিন্তু চমৎকার। আজকে যদি সেনাবাহিনী সত্যি আত্ম উপলব্ধি করে এবং আমাদের সূত্রের খবর যদি সঠিক হয়, বাংলাদেশের জন্য খুব শীঘ্রই ইতিবাচক পরিস্থিতি আসছে। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ এবং 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্ট আদলে একটি সাঁড়াশি অভিযানের প্রস্তাব দেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিযানের বিষয়ে বৈঠকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয় যে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে আটক করা হবে না। তবে এর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সন্ত্রাসী, চাঁদাবাজ,
বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তি সে যে দলেরই হোক না কেন তাদের নির্মূলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে যে জামাত তাণ্ডব চালাচ্ছে, বিএনপি তাণ্ডব চালাচ্ছে, এনসিপি পরিচয়ে তাণ্ডব চালাচ্ছে, এগুলো মনে হয় খুব শীঘ্রই অবসান হতে যাচ্ছে। যে সেনাবাহিনী যদি অপারেশন ক্লিন হার্ট 2টাতে নামে তাহলে কেউ হয়তো রক্ষা পাবে না। এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগেরও ভয়ের কোনো কারণ নেই, যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হবে না এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়। যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ না হয়ে কেবল রাষ্ট্রীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের ভূমিকা সীমাবদ্ধ রাখার বিষয়ে কর্মকর্তারা একমত পোষণ করেন। এই সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। সশস্ত্র বাহিনীর এই নতুন অবস্থান বাংলাদেশের রাজনীতিতে আমরা গত 15 মাসে যে একটা ম্যাসাকার অবস্থা দেখছি সেখান থেকে উদ্ধার করবে বলে মনে হয়। এবং একই সাথে আওয়ামী লীগকে যে বঞ্চিত করে রাখা হয়েছে, রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং অত্যন্ত দাপটের সাথে ফিরবে। গত 15 মাস আওয়ামী লীগ বাইরে থেকে আওয়ামী লীগের অবস্থান তৈরি হয়ে গেছে। এখন দেখার বিষয় এটি যদি সত্যি হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাংলাদেশ এই যে ডুবন্ত বাংলাদেশ উঠে দাঁড়ানোর একটা চেষ্টা করবে। নির্বাচন হবে, নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে। তবে এখনো বলে রাখি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত আমার $1 বিলিয়ন কোশ্চিন আছে। এমন আভাসও আছে যে ইউনূসের অধীনে নির্বাচন হবে না। এখন আমাদের এই সব কিছু দেখতে হলে অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দিক থেকে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে এখন 2 সংকট। একটি হলো 13ই নভেম্বর ঢাকা লকডাউন সহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচি। দ্বিতীয়টি হলো সরকারের 3 মিত্র দলের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মতবিরোধ। সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া 7 দিন শেষ হতে চলল, কিন্তু জামাতের পক্ষ থেকে দেওয়া আলোচনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিএনপি। তাতে পরিষ্কার হয়ে গেছে সরকার উদ্যোগ না নিলে রাজনৈতিক দলগুলোর পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্তে আসা আর হচ্ছে না। সরকার একাধিক সূত্র বলছে, যদিও বলেছে সরকার তার মতো করে জুলাই সনদ তার গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু শেষ পর্যন্ত আবার অধ্যাপক ইউনূস যমুনায় আলোচনার ডাক দিতে পারেন রাজনৈতিক দলগুলোকে। তবে সেটি নিয়ে সরকার যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে। সরকার কোনোভাবেই আওয়ামী লীগের এই কর্মসূচি সফল হতে দিতে চায় না, কারণ সরকারি নীতি নির্ধারকরা মনে করছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়বে। আবার এই কর্মসূচিকে ঘিরে কোনো সহিংসতা হলে সেটিও সরকারের জন্য নেতিবাচক ফলাফল নিয়ে আসবে। তবে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য আলোচনার ডাক দিয়ে এক ঢিলে 2 পাখি মারতে চায় সরকার। সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আলোচনাও করবে সরকার, আবার আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্য আছে সেটিও দেখাবে। তবে আগের মতো অত সহজে সরকারের কৌশল খুব বেশি কাজ করবে বলে মনে করছেন না সরকারের নীতি নির্ধারকরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সরকার 7 দিন সময় বেঁধে দিয়েছিল 3রা নভেম্বর। তার মানে 10ই নভেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি একক সিদ্ধান্ত নিয়ে সেটি সরকারকে জানাতে হবে। 8ই নভেম্বর পর্যন্ত সবশেষ তথ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তো দূরের কথা, আলোচনায় তারা বসতে রাজি নয়। তার মানে এখনো পর্যন্ত সমঝোতার কোনো লক্ষণ দেখা যায়নি। বিএনপির একাধিক সূত্র বলছে দলের স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কেবল সরকার উদ্যোগ নিলে আলোচনায় বসবে বিএনপি। সেটি 8ই নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন। তবে বিএনপির বেশিরভাগ সিনিয়র নেতা সরকার এবং সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহের মধ্যে আছেন।
স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনাও হয়েছে এবং জুলাই সনদ নিয়ে বর্তমান পরিস্থিতি তৈরি করার জন্য সরকারের সমালোচনাও করেছেন নেতারা। বিএনপির ভাষ্যমতে গত 17 অক্টোবর যে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিল সেটি তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ, কিন্তু 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব জমা দিয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে। দলটি বলেছে ওই প্রস্তাবের তাফসিলে উল্লেখিত সনদে অনেক পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সনদ বাস্তবায়নে গণভোট কবে হবে তা নিয়েও বিএনপি ও জামাত ইসলামের মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট করার পক্ষে, অপরদিকে জামাত ইসলামে চায় আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পর তার আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 8 নভেম্বর সালাউদ্দিন আহমেদ কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বলেছেন, বিএনপি মনে করেছিল অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে, অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, না হলে তারাই সিদ্ধান্ত নেবে। দলগুলোকে এভাবে সময় বেঁধে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মনে করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ সরকারের উদ্দেশ্যে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, এটা তাদের মনে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিয়ে ডিকটেট করার মতো এখতিয়ার সরকারের নেই। এদিকে জামাত ইসলামের সূত্রে জানা গেছে, দলটির পক্ষ থেকে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করা হয়েছিল, কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ 8 নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক সেমিনারে বলেছেন, বিএনপির মহাসচিবকে আলোচনায় বসার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু বিএনপি সে প্রস্তাবে না করে দিয়েছে। বিএনপি যে জামাতের ডাকে সাড়া দেবে না সেটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আলোচনায় সিদ্ধান্ত হয়। ওই সভায় বৈঠকের জন্য জামাতের আহ্বানকে সঠিক পন্থা নয় বলে মত দেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী 8 নভেম্বর এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামাত রেফারির ভূমিকায় থাকতে পারবে না, সরকারকেই রেফারির দায়িত্ব নিতে হবে। আলোচনার জন্য টেলিফোন করে বিএনপি সাড়া না পাওয়ায় জামাত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা রাজপথে নির্বাচনের আগে গণভোটের দাবি আদায়ের কথা বলেছে, তবে বিএনপির বৈঠকে রাজপথে কোনো কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির সাথে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হলেও তাদের গতিবিধি নিয়ে বিএনপির সন্দেহ কমছে না, কারণ এনসিপির পক্ষ থেকে গণভোট কবে হবে সেটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তবে জুলাই সনদে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না বলে এনসিপি জানিয়ে দিয়েছে, যেটির ঘোর বিরোধী বিএনপি ও সমমনা দলগুলো। সরকারের সূত্রগুলো বলছে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও বিভাজন আছে। 30 অক্টোবরের উপদেষ্টা পরিষদের বৈঠকে অধিকাংশ উপদেষ্টা একই দিনে নির্বাচন ও গণভোট করার পক্ষে মতামত দিয়েছিলেন, কিন্তু 3 নভেম্বরের জরুরি বৈঠকে কয়েকজন উপদেষ্টা বলেন, একই দিনে গণভোট হলে সংস্কার নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সরকার দলগুলোকে আলোচনা করে সমঝোতা করতে 1 সপ্তাহ সময় দেয়। তখন সরকারের পক্ষ থেকে কয়েকজন উপদেষ্টাকে অনানুষ্ঠানিকভাবে দুতিয়ালি করার দায়িত্ব দেওয়া হয়। দুতিয়ালি করছেন এমন 2জন উপদেষ্টা কয়েকদিন চেষ্টার পর হতাশ হয়ে পড়েছেন, কারণ কোনো দলের ছাড় দিতে রাজি হচ্ছে না। সরকার সূত্রগুলো বলছে, বিষয়টা নিয়ে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হতে পারে। এখন সরকারের কাছে 2টো অপশন আছে। এক, সরকার নিজ উদ্যোগে রেফারির ভূমিকা নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করা। 2, কোনো আলোচনা না করে সরকার নিজের মতো করে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ঘোষণা করে দেয়া। সরকারের নীতি নির্ধারণী মহল 2টো অপশনই ভেবে রেখেছে, তবে সরকারের পক্ষ থেকে শেষ পর্যন্ত আলোচনার ডাক দেয়া হতে পারে, এমন সম্ভাবনা বেশি বলেই মনে করেন রাজনৈতিক দলগুলোর সাথে দুতিয়ালি করা উপদেষ্টারা। সেক্ষেত্রে সরকার 3টি রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি কে একসাথে খুশি করার প্রক্রিয়া নিয়ে ভাবছে। দর্শক, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত 27 অক্টোবর 2টি সুপারিশ সরকারের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের দ্বিতীয় প্রস্তাবের আলোকে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারে।
সেক্ষেত্রে 270 দিনের স্থলে যত দিন লাগে তত দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়ে থাকতে পারে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে। এসব প্রস্তাবে বিএনপি ও তাদের সমমনা দলগুলো সন্তুষ্ট হবে। অন্যদিকে উচ্চকক্ষে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হবে। এতে জামাত ও এনসিপির প্রধান দাবি পূরণ হবে। আবার পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব ছাড়া বাকি প্রস্তাবগুলোতে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিল পাশ করবে। এসব প্রস্তাব রেখে আদেশ জারির বিষয়ে প্রস্তুতি নিতে আইন মন্ত্রণালয়কে সরকার উপর মহল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারের কাছে এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে তার মিত্রদের মধ্যে বিরোধের চেয়ে বেশি চিন্তার বিষয় হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে। আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে। রায়ের দিন তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 10ই নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। 12 তারিখ পর্যন্ত 3 দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 13ই নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সূত্রগুলো। বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে ব্যাপকভাবে প্রচার হওয়ার পর সরকার বেশ তৎপর হয়ে উঠেছে। পুলিশের একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গোপনে ব্যাপক তৎপরতা চালাচ্ছে দলটির নেতাকর্মীরা। এই লক্ষ্যে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এমন তথ্য পেয়েছে গোয়েন্দারা। সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। পুলিশ সদর দপ্তর বলছে, এতদিন আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। পুলিশ প্রায় 3000-এর বেশি নেতাকর্মীকে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করেছে। এরপরও দেশের কোথাও না কোথাও তারা মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে 10 তারিখ থেকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, বিশেষ করে 13 তারিখের লকডাউনকে ঘিরে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, এই কর্মসূচিটি সফল হলে রাজনৈতিকভাবে সরকারের জন্য একটি বিরাট নেতিবাচক বার্তা দেবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে অনেক আন্তর্জাতিক পক্ষ থেকে যে দাবি আসছে সেটি বেশ প্রাসঙ্গিক হয়ে যাবে। আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বেশি চড়াও হলে সেটি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন উঠতে পারে। তবে আওয়ামী লীগের এই কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য 7ই নভেম্বর থেকে পুলিশ ধরপাকড় শুরু করেছে। ওই দিন আওয়ামী লীগের 31 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। 8ই নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বাড়তি উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বিডি নিউজ 24-এর এক খবরে বলা হয়েছে, হঠাৎ পুলিশের এমন বাড়তি উপস্থিতি নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। 8ই নভেম্বর বিকালে হঠাৎ করে ঢাকার বিভিন্ন এলাকার মোড়ে পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। রাইড গিয়ার, হেলমেট, বডি আর্মার সহ পূর্ণ প্রস্তুতিতে তারা অবস্থান করছিলেন। সরকারের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার এই মুহূর্তে বেশি চিন্তিত। সে কারণে 13ই নভেম্বর আগে দলগুলোর সাথে সরকারের আলোচনা নাও হতে পারে। হলেও সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। সরকারের লক্ষ্য হলো আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড হলে সেটিকে কাজে লাগাতে চায় সরকার।